চেনেন আমি বলবো যে তিনি দীর্ঘদিন যাবত লেখালেখি করছেন, একজন চিকিৎসক। রাজনীতির সঙ্গে তার খানিকটা সম্পর্ক আছে, কিন্তু তার চাইতে বেশি যেটি আমার কাছে মনে হয় যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট প্রভাবশালী একজন মানুষ। তিনি প্রায় নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের এবং আন্তর্জাতিক নানা পরিস্থিতি নিয়ে এবং আমাদের বৈদেশিক সম্পর্ক নিয়ে তার বিশ্লেষণ তুলে ধরেন, এবং সেগুলো যথেষ্ট তথ্য এবং যুক্তিবহুল আমার কাছে মনে হচ্ছে। আজকে তিনি আছেন আমার সঙ্গে। ডক্টর জাহিদুর রহমান, আপনাকে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। তো আরেকটা বিষয়, বাংলাদেশের রাজনীতির বিশেষ করে গত 2 বছরে এটা বহুল আলোচনা হয়েছে এবং 14 সালের পর থেকে আলোচনা হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্কের ইস্যুটা, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ক্যাম্পেইনও এখন চলছে ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কটের। সো আপনি বাংলাদেশ ভারত সম্পর্কটা কিভাবে দেখেন, এটা একটু আমি বুঝতে চাই, এবং ভারত যে নীতি নিয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের বিশেষ করে অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে, সেটাকে আপনি কিভাবে দেখেন? মে মাসের নির্বাচনের পরে কোনো পরিবর্তন আপনি দেখেন কিনা? একই সঙ্গে যদি আমরা বাংলাদেশের সঙ্গে চায়নার সম্পর্ক, চায়না ইন্ডিয়ান রাইভালরি, এবং সেখানে বাংলাদেশ সরকারের যে ভারসাম্য বজায় রেখে চলবার যে সাফল্য, সেটা কতটা অব্যাহত থাকবে? যদিও এই রাইভালরি আছে, বাট এটাও অনেকেই মনে করেন যে চাইনিজ ফুটিংসটা এখানে বেড়েছে আসলে যখন ইন্ডিয়ান প্রভাবটা এখানে বেড়েছে। এবং আবার আমরা এটাও দেখলাম যে ইন্ডিয়া ওয়েস্টার্ন কোনো ফুড স্টেপ, স্পেশালি আমেরিকানদের কোনো ফুটিংস এখানে দেখতে চায় না, যেমন ইন্ডিয়া চায়নাও চায় না, এবং এই জায়গায় তাদের মধ্যে আবার এক ধরনের ইউনিটি আছে। সো চায়নার সঙ্গে সম্পর্কটা আপনি কি দেখেন? ভারতের সঙ্গে কি দেখেন আগামী দিনগুলোতে? মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত? এবং নভেম্বরের পরে অনেকেই আশায় আছেন যে নভেম্বরে হয়তো ক্ষমতার পালাবদল ঘটবে, এবং তাহলে বাংলাদেশের কারেন্ট রিজিম আরো ভালো ব্রিদিং স্পেস পাবে। ওভারঅল রাশিয়া অত্যন্ত গ্লোবাল পলিটিক্স অত্যন্ত আলোচিত দেশ, কিন্তু আমি আসলে খুব একটা বিবেচনায় নিতে চাই না রাশিয়ার উপর পাওয়ার প্ল্যান্ট এবং তাদের করার সরকার চেষ্টা করেছে, যে কোনো বিবেচনা থেকে হোক, আমি সেভাবেই দেখি। সো আমি মূলত ইউএস, চায়না এবং ইন্ডিয়ান সঙ্গে তাদের অভ্যন্তরীণ রাজনীতি এবং বাংলাদেশের সঙ্গে আগামী দিনগুলোতে সম্পর্কটা আপনি কি দেয়? এটাকে আসলে বর্তমান পৃথিবীর এখন একটা সবচেয়ে ক্রিটিক্যাল টাইম, এবং খুবই অস্থিরতা, পৃথিবীতে যত অস্থিরতা আমরা দেখি আসলে ওই জায়গা থেকে এটা দেখতে হবে। চায়না ইন্ডিয়া একটা জায়গায় একমত, যেটার সাথে নিয়ে আমেরিকার সাথে ক্ল্যাশ আছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর পৃথিবী একটা ইউনিপোলার ওয়ার্ল্ডে ঢুকে গেল। আমেরিকা একচেটিয়া ভাবে সে তার ক্ষমতা পেতে শুরু করলো, পেয়ে গেল। তার মতো করে পৃথিবী অন্তত 2.5 decades চললো, 15-16 পর্যন্ত। শি জিনপিং 13 সালে চায়নার প্রেসিডেন্ট হলেন। এরপর ওনার সেকেন্ড টার্মের শুরু 17-18 দিক থেকে উনি আসলে গ্লোবাল সুপার পাওয়ার হিসাবে নিজের অবস্থান তৈরি করলেন। তারপর যেটা দাঁড়ালো, ভারত, চায়না, রাশিয়া, ইভেন সাম আদার রিজিওনাল পাওয়ার্স, যেমন মিডল ইস্টে আমরা যদি চিন্তা করি সেটা ইরান, সৌদি আরব হোক, আফ্রিকাতে যদি চিন্তা করি ইজিপ্ট, নাইজেরিয়া, এরা প্রত্যেকে এখন একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডের কথা বলে, যে এখন আর ইউনিপোলার টোলার হবে না, বাইপোলারও না, মাল্টিপোলার ওয়ার্ল্ড হবে। প্রত্যেকটা দেশের, পাওয়ারফুল দেশের একটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স থাকবে। ভারতও মনে করে সাউথ এশিয়া আমার ব্যাকইয়ার্ড, ইন্ডিয়ান ওশেন আমার ব্যাকইয়ার্ড। এই কারণে খুব ইন্টারেস্টিং, আমেরিকার যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে, এই যে ইন্ডিয়ান ওশেনে আমেরিকা সরাসরি আসছে, ভারত এটাও কিন্তু পছন্দ করে না। সে মনে করে যে এটা আমার জায়গা, আমাকেই এখানে সবকিছু করতে দিতে হবে। সেই পয়েন্টে দুইজনের মধ্যে যেহেতু আছে, সেটা আমেরিকার স্বার্থকে কম্বাইন্ডলি একটু দূরে রাখার ক্ষেত্রে রোল প্লে করে, এটা সরকারের পক্ষে গেছে। কিন্তু সমস্যা জায়গায় যেটা আলটিমেটলি বাঁধবে, কারণ সাউথ এশিয়া আমি যদি আমেরিকাকে সরিয়েও রাখি, আমেরিকা বহু জায়গায় তার প্রভাব মেডলিং ওরকম করতে যায় নাই, কিন্তু এই দুই দেশের মিথস্ক্রিয়ার কারণেই অনেকগুলো দেশ, আমরা সাম্প্রতিক সময়ে মালদ্বীপের ইলেকশন দেখলাম, এবং সেখানে ভারতের উপরে যে তীব্র চাপ মজুদ দিচ্ছেন, তার সৈন্য নিয়ে আসা থেকে শুরু করে সব। এমনকি কিছুদিন আগে মালদ্বীপে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া খুব টাফ, একটা সময় ভারত এগুলো রেগুলার সাপ্লায়ার ছিল। মানে মালদ্বীপের কিন্তু অত্যন্ত স্ট্র্যাটেজিক একটা পণ্য কিন্তু খাবার পানি, সেই পণ্য রিসেন্টলি চায়না থেকে আনা সে শুরু করেছে। এটাও কিন্তু একটা বিরাট ব্লো। আমরা নেপালের কথা বলতে পারি, আমরা টু সাম এক্সটেন্ট ভুটানের কথা বলতে পারি। শ্রীলঙ্কা তো ইন্ডিয়ার দিকে আসলে সেই অর্থে নেই। ইভেন শ্রীলঙ্কার যে ডুবেছে বলা হয় চাইনিজ লোনের কারণে, এবং শ্রীলঙ্কায় যে
গোতাবায়া রাজাপাকসার সময় যে ক্রাইসিস গুলো হচ্ছে, তখন চায়না লোন রিশিডিউল করে, সেই নতুন সরকার আবার সেই চায়নার কাছেই যেতে হয়েছে তার লোন এবং টিকে থাকার জন্য। সুতরাং শ্রীলঙ্কার সাথে আবার সেই পুরনো সুসম্পর্ক তৈরি হয়ে উঠছে। সুতরাং এই যে সরকার এতদিন সোফার চেষ্টা করেছিল সবকিছু ধরে ব্যালেন্স করার, এই ব্যালেন্সিং এর সময় আসলে খুব বেশি হবে না। একটা উদাহরণ এই ধরুন, বাংলাদেশ চায়না থেকে সাবমেরিন কিনেছিল, ভারত খুবই রিয়াক্ট করেছে, কিন্তু এখন একটা সাবমেরিন বেস হচ্ছে, একটা সাবমেরিন বেস মানে চায়নার প্রযুক্তির একটা স্থাপনা, এবং এটাও স্ট্র্যাটেজিক্যালি ভারতের জন্য খুবই বড় চাপ তৈরি করছে। চায়না তিস্তা ব্যারাজ, আমাদের এখানে যে তিস্তা প্রকল্প করতে চায়, সেটা ভারতের বর্ডারের কাছে, ভারতের চিকেন নেকের কাছে, ভারত কোনোভাবেই মেনে নেবে না। কিন্তু চায়না এবার ইলেকশনের পরও, ইলেকশনের আগেও বলেছে ইলেকশনের পর আমরা আলোচনা করতে চাই, ইলেকশনের পরও বলেছে আমরা এই ব্যাপারে কাজ এগিয়ে নিয়ে যেতে চাই। সুতরাং আপনি এখন এমন কিছু বিষয় তৈরি হবে যেটা চায়না ভারত ঠিক মুখোমুখি দাঁড়িয়ে যাবে, এবং যেহেতু সেই দুই দেশের মধ্যে তাদের বর্ডারের যে ক্রাইসিস আছে সেটা যেহেতু এখনো চলছে, যে অরুণাচল নিয়ে কয়েকদিন আগে আবারও, এটা তো আগেও হয়েছে আবারও হচ্ছে, এই ঘটনাগুলো যতদিন থাকবে আমি ভবিষ্যতে দেখি ভারতের জন্য টাফ হবে, সরকারের জন্য দুজনকে ব্যালেন্স করা টাফ হবে। তবে একটা জিনিস একটু বলে রাখা ভালো, ভারতের ঝুঁকির জায়গাটা, এই সরকারের পাশে চায়নাও ছিল 2018 ইলেকশনের সময়, তারপরে চায়নাও খুব সিরিয়াসলি ছিল। কিন্তু বাংলাদেশে আবহমান কাল থেকে যেহেতু ভারতের সাথে সংঘাতের ইতিহাস আছে, আমাদের বর্ডার কিলিং, আমাদের পানি না দেয়া, আমাদের উত্তরবঙ্গ মরুকরণ হচ্ছে, আমাদের ট্রেড ডেফিসিট, নানান কারণে আমরা ভারতের প্রতি নেগেটিভ পারসেপশন রাখি। এই কাজটা চায়নাকে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়তে, বিশেষ করে জনগণের, এই যে আমি প্রায় বলি এই কথা, ভারত বলছে তুমি আমাকে দায়িত্ব দাও, আমেরিকা রাখো, চায়নার ফুটপ্রিন্ট কমাবো। আমেরিকাও চায়না মানে এই সরকারের বিরুদ্ধে থাকতে চেয়েছে যে চায়নার ফুটপ্রিন্ট বেড়ে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত এই সরকার ক্ষমতায় থেকে চায়নার ফুটপ্রিন্ট, জেনুইন ফুটপ্রিন্ট, আমি মনে করি ইকোনমিক ফুটপ্রিন্টের চেয়ে মানুষের মনে যে ফুটপ্রিন্ট সেটা অনেক বেশি সিরিয়াস। মানে যখন আপনি ইন্ডিয়ার প্রতি তীব্র ক্ষোভ আছে মানুষের, টু সাম এক্সটেন্ট এটা ঘৃণায় পরিণত। আমি যখন দেখি যে আমেরিকাতে পজিশনকে যখন খানিকটা অ্যাসার্ট করার ক্ষেত্রে স্লো হয়ে গেল, তখনও কিন্তু অনেকে জাস্ট তার অবস্থান, মনস্তাত্ত্বিক অবস্থান চেঞ্জ করে সে সমর্থনটা চায়নার দিকে নিয়ে যাচ্ছে। আমি অনেক এর মধ্যে অনেক দেখেছি। একদম তাই, আমি অবাক হব না দেখে, কারণ পৃথিবীতে কোনো কিছুই আসলে চিরন্তন না। চায়না এই সরকারকে তার স্বার্থে সাহায্য করেছে, কোনোদিন হতে পারে এই সরকার বিরোধী যারা আছে সে যদি দেখে যে এখন মার্চ চরমভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে চলে গেছে, এই যে ইন্ডিয়ান পণ্য বয়কট নিয়ে যে ক্যাম্পেইন হচ্ছে, অনেক মানুষ সাড়া দিচ্ছে। আর আমি সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত সেন্সিবল মানুষজনকেও দেখি যে ভারত তো আমাদের প্রতি যে অন্যায় করছে, এবং এই সরকারের সাথে ভারত তাকে এমন ভাবে ট্যাগ করেছে, এই সরকারের যাবতীয় অন্যায়, ধরো জিনিসপত্রের দাম বেড়ে গেছে, লোকজন চিন্তা করবে আর এই সরকারকে কে ক্ষমতায় রেখেছে, ভারত রেখেছে। সো এই গ্রাউন্ডে চায়না ঢুকে যাওয়া ইজ ভেরি ইজি, এবং চায়না যে কোনো দিন এটা করবে বলে আমার ধারণা হয়। এবং বিরোধীরা, আবারও বলছি, যদি মাঠে তাদের শক্তি দেখাতে পারে, অনেক পাওয়ার তার পাশে এসে দাঁড়াবে, কারণ এখানে তার স্বার্থের হিসাব। কারণ এই নির্বাচনের পর সরকার, ভারতই সম্ভবত চেয়েছে, অত্যন্ত প্রকাশ্যে ভারতকে এন্ডোর্স করছে। জনাব ওবায়দুল কাদের, জনাব হাসান মাহমুদের মতো মানুষজন সকাল বিকাল বলছেন 14, 18, 24 আমাদেরকে, তাদের যে বিপদ হচ্ছিল প্রত্যেকটা বিপদে ভারত তাদেরকে রেখে রক্ষা করেছে, এত খোলামেলা কথা বলছে। সুতরাং তাদেরকে ভারত নির্বাচনের আগে হয়তো কন্ডিশনই দিয়েছে যে তোমাকে একদম আমার প্রতি ইনক্লাইন্ড হতে হবে। সেটা চায়নার ভালো লাগবে না, এবং চায়না এখানে যেহেতু মানুষের মনে তীব্র ভারতের প্রতি ক্ষোভ বিদ্বেষ আছে, চায়না ঢুকে যেতে পারে এনি টাইম। ওয়েস্টার্ন পজিশন কি দেখেন আপনি, বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, বা যুক্তরাষ্ট্রে যে এখন স্লো যাচ্ছে, যদি আপনি বলছিলেন যে ট্রেড ইস্যুতে অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে হয়তো আগামী দিনগুলোতে বা সক্রিয় দেখা যেতে পারে, বা তার পজিশনটাকে অ্যাসার্ট করবার চেষ্টা করবে, আপনার কি মনে হয়? আমি একটা জিনিস মনে করি, এটা যুক্তরাষ্ট্রের নিজস্ব পলিসি আছে। প্রাথমিকভাবে বলি, বাংলাদেশকে চাক বা না চাক, বাইডেন ক্ষমতায় আসার পর তার ডেমোক্রেসিকে সে পৃথিবীতে ডেভেলপ করা, কেউ কেউ বলে এক্সপোর্ট করতে চায়, যারা সমালোচক আছে, সে চেয়েছে এটা, সেটা আসলে কৌশলগত কারণে চেয়েছে। বাইডেন বা আমেরিকা দেখেছে ডিক্টেটরশিপ যত বাড়ে, সে চায়নার ইনফ্লুয়েন্সে চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা আফ্রিকাতে খুব বড় উদাহরণ আছে, অনেক ক্ষেত্রে এশিয়াতেও আছে। এশিয়া ধরুন সবচেয়ে স্বৈরতান্ত্রিক দেশগুলোর একটা হচ্ছে কম্বোডিয়া, সে চায়নার ইনফ্লুয়েন্সে কোন জায়গায় চলে, এবং সে চায়নার হাতে চলে গেছে। এটাকে যেহেতু টেস্ট কেস বানিয়ে ফেলেছিল, এখানে আমেরিকা যদি আসলে সফল না হয়ে থাকে, এটা কিন্তু উইল বি শোকেসড। ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস এর মতো পত্রিকায় বাংলাদেশে বাইডেনের ফেইলিয়ার কোট আনকোট নিয়ে কলাম লেখা হয়েছে। সুতরাং আমেরিকা তার অন্যান্য জায়গায়, আমাদের লেভেলের দেশ, এটা আফ্রিকাতে হোক বা এশিয়ার অন্য জায়গায় হোক, সেখানে সে যদি কাজ করতে চায়, এই ফেইলিয়ারটা আমেরিকার
জন্য কৌশলগতভাবে খুব খারাপ হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। সুতরাং আমেরিকার উচিত তার প্রেজেন্স, কারণ ভারতকে দিয়ে এক সময় সে এই সাউথ এশিয়া ম্যানেজ করতে চেষ্টা করেছিল আফটার 9/11। ভারত তো পারে নাই আসলে। ভারতের যেই মেন্টালিটি, ভারত যেরকম আসলে আপনাকে কলোনি বানিয়ে ফেলে কন্ট্রোল করতে চায়, ভারত কোনোদিন কোনো সুপার পাওয়ার হতে পারবে না। আমি এটা খুব ক্লিয়ারলি বুঝি, এটা আজকে না, আই ফলো ইন্ডিয়া ফর এ ভেরি লং পিরিয়ড। ভারতকে দিয়ে এটা হবে না, এটা আমেরিকার বোঝা উচিত। সুতরাং আমেরিকার উচিত হচ্ছে এখানে তার ডিরেক্ট এনগেজমেন্ট যেমন ছিল, সে যখন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি করছে, সে ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফোরাম একটা আছে IPEF, তো এগুলোর দিয়ে যত বেশি নিজের সরাসরি এনগেজমেন্ট আছে সেগুলো তাকে আসলে বাড়াতে হবে, বাড়ানো উচিত হবে আমি মনে করি। এতে তার দুই দিক থেকে লাভ, তার কৌশলগত স্বার্থ রক্ষিত হয়, এট দ্য সেম টাইম এদেশের মানুষেরও কিন্তু অর্জন হয়, সে তার গণতন্ত্রটা ফিরে পায়, সে একটা ফ্রি ওয়ার্ল্ডের সাথে তার মিক্সিংটা হয়, এবং সেটা দিয়ে সে মানুষের মধ্যেও কিন্তু মনে তার জায়গা করে নিতে পারে। এন্ড ইউ শুড ডু দ্যাট আমার মনে হয়। এবং তাদের কিছু লক্ষণ আছে, যেন পিটার হাস কলাম লিখে, যখন অনেক সমালোচনা হচ্ছে, পত্রিকায় কলাম লিখেছেন, গতকাল উনি কথা বলেছেন এটার পাবলিশ করার সময়। তো আমি আশা করি যে তারা তাদের জায়গায় আস্তে আস্তে আবার ফিরে আসবে। তো আমি অনেকটা সময় নিয়ে নিলাম, জাস্ট শেষ প্রশ্ন বা যেটি আপনার কাছে বুঝতে চাই যে সরকার ইতিমধ্যে এই জানুয়ারি থেকে আমরা এপ্রিলে কথা বলছি, 3-4 মাস সময় দিল। আপনি কি দেখেন সামনের দিনগুলোতে? আমরা যদি সরকারের সাংবিধানিক ভাবে মেয়াদ যদি 5 বছর বিবেচনা করতে চাই, আপনি 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 কি দেখেন বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, ওই সম্পর্কের জায়গায়? আমি মনে করি সরকার, আমি একটা ভিজুয়ালাইজ করতে পারি, সেটা হচ্ছে সরকার যদি ওয়েস্টকে তার পুরোপুরি পক্ষে নিতে না পারে, সরকার বিপদে পড়বেই। এবং আমি এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখছি না সরকার ওয়েস্টকে তার পক্ষে নিতে পারবে। আপনি একটা কথা একটু আগে বলেছিলেন, হয়তো একটা ব্রিদিং স্পেস সরকার বেটার পাবে যদি ট্রাম্প ইলেক্টেড, মানে পৃথিবীর সব স্বৈরাচার বসে আছে, পুতিন বসে আছে, যদি ট্রাম্প হয় তাহলে ইউক্রেনে আর ফান্ডিং কোনোদিন যাবে না, তার যুদ্ধ হয়ে যাবে। এবং ট্রাম্প ঘোষণা করেছেন যে আমি জেলেনস্কিকে ডেকে বলবো 24 ঘন্টার মধ্যে তুমি যুদ্ধ বন্ধ করো। নেতানিয়াহু বসে আছে, ট্রাম্প যদি আসে তাহলে আমি ইরানের বিরুদ্ধে এখনই অল আউট যাবো না ওইটা যাব, আমি গাজাকে আরো ম্যাসাকার করবো কিনা। তো সব স্বৈরাচার বসে আছে। সুতরাং ট্রাম্প যদি না আসে, যদি বাইডেন কন্টিনিউ করার যথেষ্ট সম্ভাবনাও আছে, সেই ক্ষেত্রে ওয়েস্টের সাথে সরকারের খুব ভালো পরিস্থিতি তৈরি হবে না। এবং সেটা যদি না হয়, সরকার ইকোনমিক ক্রাইসিস এমন জায়গায় যাবে, ধরুন আমি বলছি তো প্রতি মাসে আপনার $1 বিলিয়ন করে কমছে আপনার রিজার্ভ, একদম এটা এখন পর্যন্ত এই ট্রেন্ডই থাকলো, এটা ধরলাম আর বাড়লো না, কিন্তু 1 বিলিয়ন করেও যদি কমে, আপনি হিসাব করে দেখেন তো আপনার 5 বিলিয়নে আসতে 10 মাস সময় লাগবে। আপনি কি করবেন এরপর? এই রিজার্ভ নিয়ে আসলে আপনি পেরে উঠবেন না, সব মারাত্মক একটা অস্থিরতা হবে। সরকার যে খুব কমফোর্টেবলি পূর্ণ করবে, নো ওয়ে।